শুভেন্দু বাবু, আপনার ভারতবর্ষ এত উন্নত দেশ হয় নাই মধ্যপ্রাচ্যের মতো কিংবা আমেরিকা বা কানাডার মতো যে বাংলাদেশিরা লেলায় থাকবে আপনার দেশে যাওয়ার জন্য। আপনার দেশের যে গ্রস ইনকাম মানুষের যে ন্যূনতম আয়, আমার দেশের যে গার্মেন্টস শ্রমিকের ন্যূনতম আয়, দুটো মিলাই দেখেন কার শ্রমিকের বেতন কত বেশি। আপনার ভারতবর্ষ কোনো বেহেস্ত হয়ে যায় নাই, কোনো স্বর্গ হয়ে যায় নাই যে বাংলাদেশের তরুণরা লেলায় থাকবে হচ্ছে আপনার ভারতবর্ষ যাওয়ার জন্য। পশ্চিমবঙ্গ বাংলাদেশের একটা অংশ হয়ে যাবে, বাংলাদেশ পশ্চিমবঙ্গকে দখল করে নেবে। উনি একখান 3D আবিষ্কার করছেন শুভেন্দু। রাজনীতি পুরো নির্মম খেলা। উচ্চ আদালত বলে দিছে নরেন্দ্র মোদীর সামনে তো অগ্নি পরীক্ষা। ভারত বাংলাদেশিদের আর জামাই আদর করবে না বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন রাজ্যের উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপয়েন্টে বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশি জড়ো হয়েছেন। তাদের উদ্দেশ্যে তিনি হিন্দিতে বলেন, জলদি জলদি ভাগো নেহি তো জো করনা হ্যায় সরকার করেগা। এ সময় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, তাদের জেলে বসিয়ে খাইয়ে জনগণের টাকা নষ্ট করতে চাই না। তারা ভারতীয়দের, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি করছে। আমি শুধু একটাই কথা বলবো, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি পালাও। আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের ভাগ আর আমরা দেব না। তিনি বলেন, আমরা পুলিশকে বলে দিয়েছি জেলে পাঠাতে হবে না, আইনে নেই, সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফের হাতে তুলে দেবে। দেশের পয়সায় খাবে, ওষুধ দেওয়া হবে, জামা কাপড় পরবে না। জামাই নাকি, জলদি জলদি ভাগো। তিনি অনেক কথা বলেছেন, বাংলা হিন্দি মিলিয়ে অনেক কথাই তিনি বলেছেন। রুবেল ভাই, তারা দাবি করছেন যে সবাই বাংলাদেশি। আমরা জানি না সবাই বাংলাদেশি কিনা বা এর মধ্যে রোহিঙ্গা আছে কিনা, অনেক আলোচনাই আছে। আপনি আসলে কিভাবে দেখছেন? শুভেন্দু অধিকারী একের পর এক বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। আসলে এই বিষয়টি খুবই স্পর্শকাতর, খুবই স্পর্শকাতর। এবং আমরা, উনি নতুন নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, ঠিক আছে, তো তার রাজনীতি, তার মতাদর্শের সাথে আমার রাজনীতি মতাদর্শের আকাশ পাতাল তফাৎ আছে। উত্তর মেরু দক্ষিণ মেরুতে তিনি, তো তার মতো একটা সাম্প্রদায়িক মানুষ, একটা ধর্মভিত্তিক রাজনীতি করে উঠে আসা মানুষ, মানে মুখ্যমন্ত্রী হওয়া মানুষ, তিনি নানা রকম উস্কানি দেবেন, সেটা ঠিক আছে, কিন্তু সেই উস্কানি এখন তিনি সীমানা পার হয়ে বাংলাদেশকে সেই উস্কানি আক্রান্ত করার চেষ্টা করছে, বাংলাদেশের ভাবমূর্তি নিয়েও টানা হচ্ছে শুরু করছে। প্রথম কথা যেটা বলতে চাই, শুভেন্দু বাবু, আপনার ভারতবর্ষ এত উন্নত দেশ হয় নাই মধ্যপ্রাচ্যের মতো কিংবা আমেরিকা বা কানাডার মতো যে বাংলাদেশিরা লেলায় থাকবে আপনার দেশে যাওয়ার জন্য। আপনার দেশের যে গ্রস ইনকাম মানুষের যে ন্যূনতম আয়, আমার দেশের যে গার্মেন্টস শ্রমিকের ন্যূনতম আয়, দুটো মিলাই দেখেন কার শ্রমিকের বেতন কত বেশি। আপনার ভারতবর্ষ কোনো বেহেস্ত হয়ে যায় নাই, কোনো স্বর্গ হয়ে যায় নাই যে বাংলাদেশের তরুণরা লেলায় থাকবে হচ্ছে আপনার ভারতবর্ষ যাওয়ার জন্য। অতএব খুব বুঝে শুনে শব্দ ব্যবহার করাটাই প্রত্যাশা করি। অত্যন্ত আপনি ভারতের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, এক সময় এই চেয়ারে ডক্টর বিধান রায় ছিলেন, এক সময় এই চেয়ারে ব্যারিস্টার জ্যোতি বসু ছিলেন, বুদ্ধদেব বাবু ছিলেন। তাদের কথা চিন্তা করেন, আপনার চেয়ারটাকে মর্যাদা দিয়েন, ভারতকে মর্যাদা দিয়েন, পশ্চিমবাংলার সেই বিধানসভাকে মর্যাদা দিয়ে মুখ দিয়ে কথাবার্তা বের করবেন আর কি। আপনি কিন্তু আর হচ্ছে সেই বিজেপির পান্ডা নয়, আপনি এখন হচ্ছে গিয়ে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। আমার মনে হয় আপনি এবং উনি শুভেন্দু ভুলে যান এই কথা আর কি। এখন আসেন, এই যে বিষয়গুলো শুরু হয়েছে কবে থেকে, কেন হয়েছে আর কি। সিএএ, ঠিক আছে, ডিসেম্বরে 2019 সালে তারা চালু করলো এই সিএ বা সিটিজেন অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট আছে, সেই সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা কিন্তু তারা করছিল প্রথমে এটা খুব পজিটিভলি, এক হিসেবে পজিটিভ। কী পজিটিভলি? তারা বলতে চাইছিল যে 2019 সালে যে আপনার আফগানিস্তানে, আপনার হচ্ছে পাকিস্তানে এবং বাংলাদেশে এই সমস্ত জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা, অর্থাৎ হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, জৈন, এই সমস্ত ধর্মাবলম্বী লোকেরা যদি নিজেদেরকে নিপীড়িত মনে করে, নিজেদেরকে নিরাপত্তাহীন মনে করে, তারা ভারতবর্ষে আসছে, ভারতবর্ষে আসার পর তারা সেখানে আশ্রয় গ্রহণ করছে, তাদেরকে এখন হচ্ছে তারা নাগরিকত্ব দেবে। সেই নাগরিকত্ব দেওয়ার জন্য হচ্ছে তারা এই আইনটা করলো। এবং তারা এখন বলছিলেন 2014 সালের হয়তো ডিসেম্বরের আগে যারা আসছে তাদেরকে নাগরিকত্ব দেবেন, এই নিয়ে চালু করছেন। এবং বাকিগুলোকে তারা সর্ট আউট করবেন, তাদেরকে তারা হচ্ছে গিয়ে ডিপোর্টেড করবেন, এরকম একটা ব্যাপার ছিল। এখন এই বিষয়গুলো আসলে কে সিদ্ধান্ত নেওয়ার মালিক? পশ্চিমবাংলা সরকার নাকি কেন্দ্রীয় সরকার? এই বিষয়গুলো আসলে কেন্দ্রীয় সরকারের ব্যাপার।
এটা পশ্চিমবাংলা সরকারের ব্যাপার না, এটা শুভেন্দুর ব্যাপার না, ওই বর্ডারটা নিয়ন্ত্রণ করা শুভেন্দুর কাজ না, পশ্চিমবাংলা রাজ্য সরকারের কাজ না, কেন্দ্রীয় সরকারের কাজ। কেন্দ্রীয় সরকারের কিন্তু একটা নীতিমালা আছে, এই ডিপোর্টেশনের ব্যাপারটা একটা নীতিমালা আছে, এবং ওখানকার উচ্চ আদালত বলে দিচ্ছে কাউকে এইভাবে করে পুশিং করে বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না। কারণ ইতিমধ্যে যেটা ঘটেছে গত কয়েক বছর আগে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছে আজিজ ভাই, রাজ্যে কীভাবে খুব বেশি মনে থাকবার কথা, আপনারও মনে থাকার কথা, আমি বরঞ্চ ভুলে গেছি নামটা, সম্ভবত সায়রা খাতুন কিংবা জহিরা খাতুন, তিনি একজন প্রেগনেন্ট ওমেন ছিলেন, গর্ভবতী মহিলা, তাকে ধরে জোর করে পুশিং করে পাঠিয়ে দিয়েছিল। পরে তিনি অনেক মামলা টামলা করে প্রমাণিত হয়েছে তিনি ভারতবর্ষের নাগরিক, তিনি ভারতের একজন নাগরিক, হতে পারে সেই মুসলিম কিন্তু ভারতের নাগরিক। পরে সে উচ্চ আদালতের নির্দেশে তার কিন্তু নাগরিকত্ব সে ফিরে পেয়েছে। তো ওটার পর ভারতের উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট বলেছে যে কাউকে যদি এরকমভাবে মানে ডিপোর্ট করতে হয় তো সেটা অবশ্যই সে নাগরিকত্বর বিষয়টি তার আদালতের দ্বারা হচ্ছে কি চিহ্নিত করতে হবে এটা, এবং এটা কিন্তু তাদের কেন্দ্রীয় সরকারের পলিসি। কিন্তু আমরা দেখতেছি ভারতের এক এক রাজ্যে এক এক পলিসি। আসামে আরেকজন বিজেপি নেতা আছে, হ্যাঁ, হেমন্ত, সে তো আরেক মানে যা ইচ্ছা তাই অবস্থা। সে বলছে কেন্দ্রের সমস্ত নীতিমালা আইন আদালত নিয়ে হবে না, এদেরকে গোপনে রাতেবেলা ঠাস করে পুশিং করে ফেলতে হবে, হ্যাঁ, যা ইচ্ছা তাই, মানে সে যা ইচ্ছা তাই। সেই হেমন্ত সরকার একরকম সিস্টেম করছে, আবার ইনি আবার আর একরকম সিস্টেম। যদিও এখন যে হোল্ডিং সেন্টারটা তৈরি হচ্ছে ভারতের বিভিন্ন জায়গায়, পশ্চিমবাংলার বিভিন্ন, এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের নির্দেশই আছে যে তারা জেলখানা রাখবে না, তারা হচ্ছে যে কোনো দেশের অনুপ্রবেশকারী যাকে পড়বে, বাংলাদেশে পাক আর যেই দেশেরই পাক, সোমালিয়ারে পাক, সেটাকে সেই হোল্ডিং সেন্টারে রাখবে। রাখার পর সেখানে হোল্ডিং সেন্টারে 1 মাসের বেশি সময় রাখতে পারবে না। 1 মাস পার হয়ে গেলে তাকে একটা দফারফা করতে হবে, হয় জেলখানায় পাঠিয়ে দিতে হবে, নয় হচ্ছে ডিপোর্টেড করতে পারে। কিন্তু উনি একখান 3D আবিষ্কার করছেন শুভেন্দু। একটা হলো ডিটেক্ট করলো, আপনি অনুপ্রবেশ করি, তারপর হলো ডিলেট, মানে আপনার যদি কাগজপত্র কিছু থাকে সব ডিলিট করে দিব, তারপর ডিপোর্ট। মানে এই যে 3D খেলা উনি চালু করছেন, এই 3D খেলাটাও হচ্ছে গিয়ে ভারতের আইন কানুন, ভারতের হচ্ছে গিয়ে কেন্দ্রীয় সরকার, উচ্চ আদালত কোনো কিছুকেই হচ্ছে গিয়ে পরোয়া করে না আর কি। তো এইরকম পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করে আর কি উনি হয়তো সস্তা জনপ্রিয়তা অর্জন করার দিকে অগ্রসর হচ্ছেন। রুবেল ভাইয়ের কাছে আসবো। রুবেল ভাই যথার্থই বলছিলেন যে পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, রাজ্জাকি ভাই নিশ্চয়ই শুনেছেন তার যে ভাষার ব্যবহার, মার্জিত না অমার্জিত, সেই বিষয়টি নিয়ে আসলে আলোচনার দাবি রাখে। একজন মুখ্যমন্ত্রী কিভাবে এই ধরনের ভাষা ব্যবহার করতে পারে, রাজ্জাকি ভাই আপনি কিভাবে দেখছেন? তিনি এই ধরনের কথাবার্তা বলার আসলে কি জনপ্রিয়তা, সস্তা জনপ্রিয়তা? ডাক্তার রুবেল যা বলছে এরপর তো আমার আর বলার কিছু নাই, মানে সবটাই কাভার করছে সে। না, আমি কতগুলো কথা বলতে চাই যে আপনার অবশ্যই একজন মুখ্যমন্ত্রী উনি যদি ভাবেন যে অবৈধ বাংলাদেশি আছে, অবৈধ বাংলাদেশি থাকলে আপনি তাকে পাঠিয়ে দিবেন, এই যে অবৈধ বাংলাদেশি কিংবা ভারতীয় নয় বললেই যে বাংলাদেশি, সেটাও যেমন একটা ব্যাপার। আবার বাংলাদেশি, এই দুইটা ব্যাপার অ্যাসার্টেন করবে কি? অ্যাসার্টেন তো আপনি মুখে মুখে বললে হবে না। কারণ আমরা আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপার যদি অনেক সময় দেখেন যে রাজনীতির নামে অনেক কিছু হয়। কাউকে যদি কেউ ট্রাবল করতে চায়, প্রবলেম করতে চায়, দেয়ার আর মেনি ইস্যুজ। আমি আজকে এমপি ইলেকশন করতে গেলে আমি এমনি নর্মালি কেউ প্রতিদ্বন্দ্বী নাই, কিন্তু কালকে যদি আমি এমপি ইলেকশন করতে যাই তাহলে কেউ আমার ইনকাম ট্যাক্স ফাইল টান দিবে যে এই ত্রুটি পাওয়া যায় কোথায়। তো এইরকম রাজনীতির ক্ষেত্রে যেগুলো হয়, আপনি এই জিনিসগুলো অ্যাসার্টেন করবে কি? একটা প্রপার অথরিটি লাগবে। আমরা কি আদৌ শুনছি যে তার একটা প্রপার অথরিটি বানাইছে যে এখান থেকে এটা ভেরিফাই করবে, ইনভেস্টিগেশন করবে? হ্যাঁ, একটা লম্বা প্রসেস যে আজকে শুরু হইলো, লিস্ট হইলো, তালিকা হওয়ার পর এইভাবে আগাচ্ছে। তাদেরকেও ডিফেন্সের সুযোগ দিতে হবে, যাদের বিরুদ্ধে অভিযোগ সেগুলো ক্লিন একটা থাকতে হবে। কেন এই যে সিএ এর কথা বললো, এটা হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট একটা করেছে। যখন এটা করছে তখন কিন্তু তারা দিব্যি আরামে ভারতের দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন এটায় বাংলাদেশে কোনো ইম্প্যাক্ট হবে না, 1 নম্বর। 2 নম্বর আরেকটা কথা বলছে তখন, এতে এক মুসলমান ছাড়া, মানে প্রথম হইল মুসলমান ছাড়া অন্যরা বৈধতা পেয়ে যাবে, যেভাবেই হোক পেয়ে দেবে, মানে থাকার বৈধতা পেয়ে যাবে। তারপরে মুসলমানের চ্যাপ্টার যখন আসবেন তখন আপনি পুশিং করবেন কোথায়? বাংলাদেশি পার্ট। আপনি অন্য দেশেরটা পাঠানো তো ডিফিকাল্ট। আপনি যদি এখন আফগানিস্তানে একটা মুসলমান পান, তাকে আপনি পাঠাবেন কোথায়? ক্রসিং ইউর বর্ডার আপনি আফগানিস্তান পাঠাইতে হবে, পাকিস্তান এটা পাঠালে তাদের ওইখানে পাঠাইতে হবে। কিন্তু ঘুরে ফিরে আমরা দেখতেছি এই দিকটা একটা ঝোঁকটা তাদের বেশি।
এখন প্রশ্ন হচ্ছে যে যিনি বলছেন উনি একজন মুখ্যমন্ত্রী, আমি খুব পজিটিভ, আমি যে ওনার বিরুদ্ধে নেগেটিভ বলবো এই ইন্টেনশন আমার নাই। এই ওনার তো আইডিওলজি 3 রকমের প্রমাণিত। নাম্বার 1, উনি কংগ্রেসে ছিলেন, কংগ্রেসের থিওরিতে তো এইটা নাই। নাম্বার 2, তারপরে তৃণমূলে আসলেন, তৃণমূলের থিওরি তো এটা নাই। নাম্বার 3, উনি বিজেপিতে যোগ দিলেন। যখন বিজেপিতে আসলেন তখন তিনি এই বক্তব্য রাখছেন। তার মানে আইডিওলজি শিফট হয়ে যায়। আপনি যখন যে পাত্রে যাচ্ছেন সেইটা রূপ ধারণ করছেন। তিনি আগে কোনো কথা বলেননি এই বিষয় নিয়ে? ওইটা সেটাই বললাম, উনি কংগ্রেসে ছিলেন, উনি তৃণমূলে ছিলেন, উনি বিজেপিতে আসছেন। আমাদের বাংলাদেশেও বহু রাজনীতিবিদ এই পদের। কাজেই এই রাজনীতিবিদ আমি খুব একটা পার্থক্য পাই না, অন্তত ইন্দো পাক সাবকন্টিনেন্টে। এই যে আপনি ধরেন রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, তারপরে রাজনীতিতে কোনো প্রেম নাই। তো আপনি তো বলেন যে রাজনীতিতে শেষ কথা আছে। থাকা উচিত আমি বলছি, নাই বলে কিন্তু এই দুরবস্থা। আপনি মিথ্যার উপরে টাইম কিল করা যায়, স্ট্যান্ড করা যায় না। ডিপ্লোমেসির থিওরিতে সবাই মিথ্যা বলে, উভয় পক্ষ, আমরা শুনে আসছি। এটারে কাব্যিক ভাষায় বলে কূটনীতি বা কৌশল। কূটনীতি এটা যদি আপনি ভাগ করেন দুইটা শব্দ, কূট অর্থ কি ভালো, নীতি তার মানে নীতিটা খারাপ নীতি। এই খারাপ নীতি দিয়ে দাঁড়াইতে হয়, কারণ সত্য বললে নাকি এস্টাবলিশ, বাট ফ্রম দ্য বিগিনিং যদি আপনি সত্য বইলে আসতেন তাহলে তো কোনো প্রবলেম হইতো না। শুরু যদি মিথ্যা দিয়ে করেন তাহলে তো এটা হবেই। সে কারণে আমি বলতেছি যে এটা আইডেন্টিফাই করবে 1 নম্বর। 2 নম্বর, এটা আইডেন্টিফাই করার জন্য একটা সেল গঠন করা উচিত। এটা বিশেষ করে আদালত খুব জরুরি, কারণ আপনি বললেন পাঠাই দিবেন, এটা তো হয় না। এটা কি আপনি আমাকে খুব ছোট মনে করতেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করে তারপরে বলতেছেন। অনেক দেশের ব্যাপারে তো আপনি এগুলো বলতে পারবেন না, কথার কথা বলছি। এইবার আসেন স্ট্যান্ডের ব্যাপারে, যেটা ভাই বলল, এটা কি পলিটিক্যাল স্ট্যান্ড? টু সাম এক্সটেন্ট হতেও পারে। এবং এই পলিটিক্যাল স্ট্যান্ড এস্টাবলিশ করতে গিয়ে দৃশ্যমানও যদি করতে হয়, তাতে আমরা দেখছি, আমরা দেশের আভ্যন্তরীণ জঙ্গি দমন আমরা করছি না। আমরা জঙ্গি দমনে কি করছি? 2 দিন ধরে র্যাব অপারেশন চালায়, তারপর শুনলাম মারা গেছে একটা বৃদ্ধ লোক, একটা মহিলা, একটা শিশু বাচ্চা, এরা নাকি জঙ্গি। এরকম বহু তথ্য আমার দেশে আছে। রাজনীতি পুরো নির্মম খেলা। তো কাজেই প্রতিবেশী দেশ, আজকে শুভেন্দু সাহেব যদি ভাবেন যে রাজনীতির খেলা খেলে তার দলকে এখন এস্টাবলিশ করতে হবে, তাতে অনেকেই ভিকটিম হতে পারেন, বলির পাঠাও হতে পারেন, এতে কিচ্ছু আসে যায় না। যেমন আমার দেশে এই যে আমি বলি এই 71 নিয়ে যে একটা কথা চলতেছে, 24 নাকি হয়েছে 71কে ঢাকার জন্য, একটা বার সুস্থ মস্তিষ্কে কেউ বলে না যে 71-এর ধারাবাহিকতায় 24 হয়েছে। 71-এ ভূখণ্ড পাইছি, সেই ভূখণ্ডটাকে সবাইরে বঞ্চিত করে অকুপাই করে রাখছে একটা গোষ্ঠী, একটা পরিবারের লোকজন। এবং সেটা অকুপাই করে রাখার ক্ষেত্রে এমন জায়গায় তারা গেছে যে মনে হইতেছিল তাদের কাজই একটা, যে পুরা দেশ ওই পরিবারের শত্রু, এবং সেজন্য কোনো দয়া মায়া কিচ্ছু ছিল না। এবং এর জন্য আয়নাগর বলেন, হত্যা, যা খুঁজে ক্রস ফায়ার সবই কিন্তু করা হয়েছে। এটা হলো রাজনৈতিক স্ট্যান্ড। এইবার আসেন 71 নিয়ে যে আমরা রাজনীতি বলে 71 কবর দিয়ে দিব। আপনি 100 ভাগ বাংলাদেশ বিরোধী একটা লোকেরও যদি বলেন তুমি বাংলাদেশের ইতিহাস লেখো, সে কি 71 বাদ দিতে পারবে? 71-এর ধারাবাহিক আসে 24 যখন আসবে তখন কি বলবে যে 71 ঘটে নাই 24? 71 না হলে 24 আসে কোত্থেকে? এই যে আমাদের স্ট্যান্ড হয়ে যায়। এখন যেমন এরা এই যে জুলাই যোদ্ধারা কিন্তু সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা একটা পায়তারা চলছে। একইভাবে আসেন জামাত বিরোধী, সবাই জামাতের সাথে সুন্দর মেলামেশা করে চলতেছে, আন্দোলনের সময় তারে লাগে, মন্ত্রীও তাদেরকে বানাইছে। আপনি আজকে জামাতের তীব্র বিরোধিতা করেন, আপনি বিরোধিতা করেন। এই যে রাজনৈতিক স্ট্যান্ড, আপনি বিচার করতে পারতেছেন না এটা পিওর প্রহসন নাকি রাজনৈতিক একটা বক্তব্য। আমি বিচার করতে পারবো না কেন? এই যে এত এত হত্যা করছে, এত নারীর সম্ভ্রমহানি করছে, সেই বিচার এটা তামাদি হয় না। আপনার বঙ্গবন্ধু হত্যা ইন্ডেমনিটি করা হয়েছিল, তামাদি হয়েছে? হয় নাই। আপনি বিচার করেন। কারণ স্ট্যান্ডবাজি যদি করেন, এবং স্ট্যান্ডবাজির জন্য যদি কাউকে বলির পাঠা হইতে পারে, কারণ সামনে লোকসভা নির্বাচন, এই স্ট্যান্ডটা তো ধরে রাখতেই হবে। সুতরাং
বোঝা মুশকিল। তার পাশাপাশি যদি কিছু লোক ভিকটিম হয়, কিচ্ছু আসে যায় না। এবং ভিকটিম যারা হয় তারা কিন্তু এমন নিম্ন শ্রেণীর লোক, অ্যাজ ইফ এরা বোধহয় দেশটাকে ধ্বংস করে ফেলতেছে। আপনি বর্ডার থেকে যারা আসবে, আপনি কল্পনা করেন চক্ষু বন্ধ করে, যে ভারত থেকে যদি কোনো পুশিন না হয়, আচ্ছা 10,000, 20,000, 50,000, আমি তর্কের খাতিরে বললাম, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, আমি তর্কের খাতিরে বললাম, এই 5 লাখ লোক ভারত থাকলে কি হবে? এরা কোন প্রোফাইলের, এরা কি করতে পারে? তো আপনি তো স্রেফ রাজনীতি, এই রাজনীতিতে এই যে লোকগুলাকে ভিকটিম বানাবেন, ভাই যে ধর্ম তাদের একটি আশঙ্কা আপনি একটু যোগ করি, তাদের যেসব কমেন্ট আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে বা আমাদের যেসব প্রোগ্রামের টক শোতে তারা কমেন্ট করেন, তাদের আশঙ্কা যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের একটা অংশ হয়ে যাবে, বাংলাদেশ পশ্চিমবঙ্গকে দখল করে নেবে, তারা এরকম একটা শঙ্কা প্রকাশ করেন। এগুলো হলো অ্যাবনর্মাল। আপনি এটা ভাবতে পারেন, এইডস বলেন একটা কথা, এইডস, ওই যে এইডস কিন্তু কোনো অসুখ না, এইডস কিন্তু অসুখ না। এই ডাক্তার ভালো জানবে, এইডস হলো রোগ প্রতিরোধ ক্ষমতা হারানো। যে লোকটাকে এইডসের রোগী বলা হয়, তার যদি গায়ে জ্বর আসে, এই জ্বরে সে মারা যাবে। আমি কি ভুল বলছি? ঠিক আছে। অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না। আর আমার এইডসের অর্থ হইল অ্যাবনর্মাল ইন্টেলিজেন্স কজিং ডিকেডেন্স অব দ্য সোসাইটি। এই যে অসুস্থ চিন্তা ভাবনা, এগুলো সমাজের অবক্ষয় তৈরি করে। বাংলাদেশ পশ্চিমবঙ্গ দখল করবে, আপনি চিন্তাটা করেন কেন? আপনি দেখবেন এই শোয়ের পরেই দেখবেন যে এই আপনার এই কমেন্ট নিয়ে কত। আচ্ছা, আর এই কমেন্টটা আমি আপনাকে মাইনাস করতে বলি এই কারণে, আমি আমার দেশের লোকের কমেন্টও দেখি, বাইরের যদি পশ্চিমবঙ্গের, এটা জাস্ট এত লো প্রোফাইলের লোক চায়ের দোকানে বসে কমেন্ট করে। এই বাংলায় লেখেন, ইংরেজিতে লেখেন, যেভাবেই লেখেন আপনি দেখবেন। আর যদি কোনো এডুকেটেড লোক করে, সে দেখবেন সেই কমেন্ট আপনার কাছে গ্রহণযোগ্য। সেখানে আপনার ভুল থাকলে ভুলটা পাবেন, আপনার ভালোটা থাকলে খারাপটা থাকলেও পাবেন। আর যারা করে 99% হইল এটা আউট অফ লিস্ট, পৃথিবীর কোথাও তাদের কোনো অস্তিত্ব নাই, ওইখানে বসে বসে করতেছে। সো এইটা এখন সেই জন্য আমি বলছি যে আমি বলবো শুভেন্দু অধিকারীর প্রতি আমার অনুরোধ থাকবে, চক্ষু বন্ধ করে একবার ভাবেন না, 2 লাখ লোকই আছে ফর এক্সাম্পল, কি হবে কি তাতে? তারা ওই যে বাংলা দখল করে নিবে আর কি সব। এগুলো ভোটার তালিকা থেকে বাদ দেন, লেট দেম স্টে দেয়ার। আমরা দুইটা দেশ পাশাপাশি থাকি না, সুন্দরভাবে থাকি, এটা আমার নিবেদন। জি, আপনার নিবেদন নিশ্চয়ই পশ্চিমবঙ্গের দর্শকরা বা তারা দেখছেন। আমি রুবেল ভাইয়ের কাছে আবারও আসবো। রুবেল ভাই, একটি বিষয়ে আলোচনার মধ্যে আসছিলেন, রাজ্জাকি বলছেন যে লোকসভার নির্বাচনের আগে এ ধরনের আরও অনেক ঘটনা ঘটার সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে। আপনার কাছে কি মনে হয় যে লোকসভা নির্বাচনের আগে কি আরও এই ধরনের যে বললেন ডিলিট, ডিপোর্ট, এই অ্যাকশন কি আরও বাড়বে নাকি? নিশ্চয়ই। সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদীর সামনে তো অগ্নি পরীক্ষা আর কিছুদিন পরে, বছরখানেকের মধ্যেই হচ্ছে গিয়ে আপনার লোকসভা নির্বাচন, সেটা তাদের আসল নির্বাচন। তো সেই নির্বাচনের সময়কালে আমরা এটা ভারতের যদি দেখি, একেবারে সে যখন বাজপেয়ী ক্ষমতায় এসেছিল, এরপরে যখন হচ্ছে বর্তমানে নরেন্দ্র মোদী ক্ষমতায়, বিজেপি, আরএসএস এরা যখন রাষ্ট্র ক্ষমতায় থাকেন, তখন তাদের যে সার্বিকভাবে ব্যর্থতা, তাদের বেকারি সমস্যা সমাধান করতে পারে না, তারা হচ্ছে মানে দুর্নীতি ঠিকমতো বন্ধ করতে পারে না, তারা দেশের ধর্ষণ হয়, অনেক অরাজকতা থাকে, পানির সমস্যা থাকে, বিদ্যুতের সমস্যা থাকে। এই যেমন আমার দেশে যেমন নদী নিয়ে সমস্যা আছে না, ভারতের প্রদেশের সাথে প্রদেশের, রাজ্যের সাথে রাজ্যের এই পানি বন্টন নিয়ে সমস্যা থাকে, অনেক ধরনের ব্যাপার আছে, সাম্প্রদায়িক সংঘাত আছে, অনেক ব্যাপার স্যাপার আছে। এই সমস্ত ব্যাপার স্যাপারগুলোর থেকে মানুষের দৃষ্টিকে, সরকার বা রাষ্ট্রের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার জায়গা থেকে মানুষের দৃষ্টিটাকে তারা ডিস্ট্র্যাকশন করে ফেলতে চায়, তারা ঘুরিয়ে ফেলতে চায়, এবং এটা ঘুরিয়ে ফেলে আর কি। ইভেনকি যখন সোশ্যাল মিডিয়া ছিল না, তখনও দেখবেন যে ঘুরিয়ে ফেলছে। হঠাৎ হচ্ছে আমরা অমুক একটা মিসাইল আবিষ্কার করছি, বা আমরা একটা বোমা আবিষ্কার করছি, বা একটু পাকিস্তান সীমান্তে বা একটু চীনা সীমান্তে, চায়নার সাথে একটা যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ হলো, এখানে আমরা জিতছি একটা ভাব তৈরি হয়। এতে মানুষের মধ্যে এক ধরনের উগ্র জাতীয়তাবাদী অবস্থান তৈরি হয়। আর যখন উগ্র জাতীয়তাবাদী অবস্থান তৈরি হয়, তখন সেই উগ্র জাতীয়তাবাদের সমস্ত ফসলটা হচ্ছে কি বিজেপির গোলাতে গিয়ে জমা হয়, আরএসএসের গোলাতে জমা হয়, এবং তারা নির্বাচনে বৈতরণী ঠাস ঠাস করে পার হয়ে যায়।
মানে অনেক ব্যর্থতার পরে একেবারে যেখানে উচিতই না হচ্ছে, তারা যারা বুঝতেছে যে এরা দুর্নীতিবাজ, তারা বুঝতেছে এরা মানুষকে হত্যা করতেছে, তারা বুঝতেছে এরা হচ্ছে গিয়ে মানে সে আম্বানির কথা বলেন, ইয়ার কথা বলেন, যে এরা হচ্ছে গিয়ে হাজার হাজার কোটি টাকার ব্যাপার স্যাপার এখানে ঘটে যাচ্ছে। এখান থেকে ইভেন কি আমার দেশে বলি না যে টাকা বিদেশে পাচার হচ্ছে, ওখানেও টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, হ্যাঁ, লক্ষ কোটি টাকার দেশে পাচার হয়ে গেছে। কিন্তু এটা নিয়ে ওদের মানুষের মধ্যে হইচই চিৎকার চেঁচামেচি হবে না, সেটা নিয়ে বড় ধরনের কোনো মব লিঞ্চিংও হবে না, ঠিক আছে। মব লিঞ্চিং হবে কোনখানে যদি ওদের খবর পায় এই যে অমুকে হচ্ছে গরু জবাই করছে, অমুকের ব্যাগের মধ্যে গরু পাওয়া গেছে, শুনলে পরে এর মায়ের এটা একদম শেষ টেস্ট করে ফেলে দেবে আর কি, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা, এটা ভারতেও আছে, এটা পাকিস্তানেও আছে, এটা বাংলাদেশেও আছে। এই অভ্যাসটা কিন্তু পুরো বলা যায় দক্ষিণ এশীয় এই উপমহাদেশের এক ধরনের রাজনীতির একটা ব্যাধি, এটা রাজনীতির একটা ব্যাধি আছে, এবং তারা এক ধরনের কনস্পিরেসি থিওরি তৈরি করে আর কি। পাকিস্তান এরকম কনস্পিরেসি থিওরি তৈরি করে ভারত সম্পর্কে, বাংলাদেশেও আমরা দেখেছি এক এক সময় কনস্পিরেসি করে। আমরা তো আসিফ নজরুলের সেই কত 40 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে বলে বক্তব্য দিয়েছেন আর কি, উস্কানি দিয়েছিলেন আর কি। তো সেটা এখন কাউন্টার অ্যাক্ট শুভেন্দুরা করতেছে আর কি। আসিফ নজরুলের মানে ওয়েস্ট বেঙ্গল ভার্সন শুভেন্দু বলতেছে যে এখানে 1 কোটি বাংলাদেশি আছে আর কি পশ্চিমবাংলা। হ্যাঁ, 1 কোটি বাংলাদেশি আবার আছে, কিন্তু কিছু বাংলাদেশি আছে যে আমরা যে দেখেছি আমাদের এলাকার যে স্থানীয় আওয়ামী লীগ নেতা ছিল, যিনি একটু বেশি সন্ত্রাসী ছিলেন, একটু বেশি করাপ্টেড, যারা মন্ত্রী, এমপি, কাউন্সিলর, চেয়ারম্যান, এরা কোথায়? তাদের ছবি দেখা যায় মাঝে মাঝে, এরা তো পশ্চিমবাংলায় আছে। হ্যাঁ আছে, ওদেরকে ডিপোর্ট করবেন আপনি শুভেন্দু, ওদেরকে কিন্তু আপনি ডিপোর্ট করবেন না, ঠিক আছে। আপনি ডিপোর্ট করবেন কি একদম ভুকা নাঙ্গা কিছু মানুষ আছে, হ্যাঁ, যারা হচ্ছে দেখা গেল গরু চড়া যাতে ওই পারে চলে গেছিল আর কি, হাঁটতে হাঁটতে চলে গেছে, বাসায় রাগ করে হাঁটতে হাঁটতে শেষি বলে পারে চলে গেছে ওই পারে। ওই ধরনের অসহায় মানুষদেরকে ধরে বাইন্দে আপনি ডিপোর্ট করবেন, কিন্তু ওখানে তো ডিপোর্ট করার আরও অনেক লোক আছে, রাঘব বোয়াল আছে, তাদেরকে ডিপোর্ট করবেন, তাদেরকে ঠিকই আপনারা জামাই আদর করবেন। তাদেরকে আপনি জামাই আদর করেন না, তাদেরকে তো জামাই আদর করছেন, হ্যাঁ, বড় বড় নেতা নেত্রীকে তো জামাই আদর করছেন, ওটা করবেনই আপনারা জামাই আদর, হ্যাঁ। তো যাই হোক, আর পারবেন কার সাথে? পারবেন হচ্ছে শ্রমিক শ্রেণী, অসহায় ভুকানাঙ্গা মানুষ, এদের সাথে আপনারা খুব হচ্ছে মানে বীরত্ব দেখাইতে পারবেন। আর এইগুলা তারা দেখায়, এটা আরও চরমভাবে দেখায় যে কোনো নির্বাচনের বছরে তারা হচ্ছে এটাকে সেল করার চেষ্টা করে, এবং এটা নিয়ে তারা হচ্ছে কি সিনেমা টিনেমা বানায়। মানে এইটার যে সম্মতি উৎপাদন করার তাদের যন্ত্র হিসেবে তারা, ভারতের চলচ্চিত্র একসময় কিন্তু খুব প্রচণ্ড সেকুলার একটা জায়গা ছিল, খুব প্রোগ্রেসিভ একটা জায়গা ছিল, এবং অনেক শিক্ষার ব্যাপার সেবার সারা পৃথিবীর মধ্যে একটা চ্যালেঞ্জিং জায়গা ছিল, সত্যজিৎ রায়ের দেশ এই ভারতবর্ষ। কিন্তু সেখানে এখন এমন অনেক সিনেমা তৈরি করা হচ্ছে, যে সিনেমাগুলোতে আপনি দেখবেন যে নেপালিদের নিয়ে, বাংলাদেশি মানুষকে নিয়ে, একসময় তাদের ভিলেন ছিল শুধুমাত্র পাকিস্তান, ঠিক আছে। এবং তাদের এই যে প্রবণতার কথা বলতেছেন, লোকসভা নির্বাচনের আগে তার খালি অ্যান্টি পাকিস্তান কথাবার্তা বলতো, ঠিক আছে। এখন তারা হচ্ছে গিয়ে আবার এই নর্দার্ন রিজন বা ইস্টার্ন রিজনে তারা শুরু করছে হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে, তারা নেপালকেও কেন্দ্র করে, হ্যাঁ। নেপাল তাদের অর্থনীতির জাল টাকা দিয়ে শেষ করে ফেলতেছে, ঠিক আছে। পাকিস্তান তো তারা এই করছে, সেই জঙ্গি উৎপাদন করতেছে। আর বাংলাদেশ হচ্ছে গিয়ে এতদিন অভিযোগ ছিল বাংলাদেশ এখানে এসে ফুড ফার্মার্সের কাজ কাম করে, কিন্তু মাপতে হবে। এই যে আপনি একটা হিসাব করে দেখেন তো, পশ্চিমবাংলার মানুষ যে যতদিন ধরে এখানে ট্যুরিস্ট ভিসা বন্ধ, এখানে ব্যবসা বাণিজ্য বন্ধ বাংলাদেশের সাথে পশ্চিমবাংলার বা ভারতবর্ষের, তাতে ভারতবর্ষের লস কত? আপনি যদি কলকাতায় যান, আপনি যদি নিউ মার্কেট এলাকাগুলোতে যান, আপনি যেখানে হোটেল এলাকাগুলো যান, ওখানে আবাসিক হোটেল থেকে শুরু করে, খাবার হোটেল থেকে শুরু করে, ছোট ফলের দোকান থেকে শুরু করে, প্রত্যেকটা জায়গায় নিউ মার্কেটের থেকে শুরু করে বিভিন্ন মার্কেট যদি যান, যে তাদের কি পরিমাণ অর্থনৈতিক ধস হয়ে গেছে আমাদের 24-এর 5ই আগস্টের পর। তো লস তো আপনাদের, যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বাঙালিরা যদি আপনার দেশে না যায়, বাংলাদেশিরা যদি আপনার দেশে না যায়, চিকিৎসা না করায়, বেড়াতে যদি না যায়, তাজমহল যদি দেখতে না যায়, কাশ্মীর যদি না যায়, কলকাতা যদি বেড়াতে না যায়, তাহলে আপনার কি পরিমাণ আপনার হচ্ছে রেভিনিউ মিস হয়, ট্যুরিস্ট মিস হয়। এত বেশি মার্কেট, ট্যুরিস্ট মার্কেটে আপনার ইউরোপ থেকে কটা লোক আসে, কটা লোক আসে, অন্য দেশ থেকে আপনার কটা লোক আসে, আর বাংলাদেশ থেকে কি পরিমাণ লোক ভারতবর্ষে যায়। সবচেয়ে বড় ইনকাম আপনার কোথা থেকে আসে? এই বাংলাদেশিদের দিয়ে আপনার সবচেয়ে বড় ইনকামটা আসে আপনার দেশে। এবং পশ্চিমবাংলার একটা বিরাট অর্থনীতি, কলকাতার একটা বিরাট অর্থনীতি নির্ভর করে বাংলাদেশের সাথে, এবং সেটা রীতিমতো ধস নেমে গেছে।
আপনার সেটা ধস নেমে গেছে বাংলাদেশের এই ট্যুরিস্ট ভিসা বন্ধ হওয়ার পর। আপনি এখন এটা নিয়ে রাজনীতি করবেন, করতে থাকেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তবে আমার মনে হয় যে হচ্ছে একদিন না একদিন মানুষ হচ্ছে আপনার যে এখন যাকে তাকে আপনারা ট্যাগিং দেন, তাদের একটা ট্যাগিং স্টাইল আছে, সেটা হলো এন্টি ন্যাশনাল ট্যাগিং দিয়ে তারা কিন্তু অনেক বুদ্ধিজীবীকে হত্যা করছে। এন্টি ন্যাশনাল ট্যাগিং দিয়ে তারা অনেক সাংবাদিককে জেলখানায় পুরে রাখছেন, ঠিক আছে। আমরা রাবিশ কুমারের কথা জানি, তাকে কি পরিমাণ নিপীড়ন করছে হচ্ছে এই এন্টি ন্যাশনাল ট্যাগিং দিয়ে আর কি। তো এই এন্টি ন্যাশনাল ট্যাগিং দিতেই পারেন আপনি, দিয়ে টিয়ে হয়তো আগামী নির্বাচনে বৈতরণী পার করার চেষ্টা করবে তারা। একটু দেশের দিকেই দৃষ্টি দিতে চাই। অনেকক্ষণ কিচেন ক্যাবিনেট এই বিষয়টি বারবার আলোচনায় আসছে। সম্প্রতি আবারও আমরা দেখলাম যে, আমি আলোচনায় যাবার আগে সেই কিছু বক্তব্য উল্লেখ করতে চাই কিচেন ক্যাবিনেট সম্পর্কে। সম্প্রতি সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাক্ষাৎকারের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার পরিচালনায় 7 সদস্যের একটি কিচেন ক্যাবিনেট সক্রিয় ছিল। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সেখান থেকেই আসতো। তারা প্রতি মঙ্গলবার যমুনায় বৈঠকে বসতেন। এদের হস্তক্ষেপ ও মন্ত্রণালয়ের কাজে প্রভাব বিস্তারের কারণে তিনি 3 বার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। সাবেক অন্তর্বর্তী সরকারের একেবারে শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সই করা বাণিজ্য চুক্তির বিষয়ে এনসিপির মতামত নেওয়া হয়নি বলে উল্লেখ করেছেন আসিফ মাহমুদ। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আমরা মনে করি এই চুক্তিটা বিএনপি করেছে, কিন্তু সংসদ নির্বাচনের 3 দিন আগে তাদেরই বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে তারা এটা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এখন একটা পলিটিক্যাল ব্লেম গেম চলছে। রাজ্জাকি ভাই, চুক্তি নিয়ে অনেক কথা হয়েছে, যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে আসলে চুক্তি নিয়ে কথা চলছে, কে জানে না এই বিষয় নিয়ে। আচ্ছা, আমি একটা ইন্টারেস্টিং কথা বলি আপনাকে। ধরেন ভাই একটা ক্লিনিকে চাকরি করে, আমি ধরে নিলাম আমি লয়ার, আইন অঙ্গনের, মানে সুপ্রিম কোর্ট বারে যাই কাজ করি। তো এই টিভির অনেক জায়গায় তার অ্যাক্সেস নাই, আপনার অ্যাক্সেস নাই, কিন্তু হইতেছে কি এটা চাকরি করে জানবেন না, এটা কি গ্রহণযোগ্য? আপনি ওখানে উপস্থিত না থাকতে পারেন, কিন্তু হচ্ছে কি এটা আপনি জানবেন না। বাইরে বসে আমরা যেমন এখানে বসে টকশো করি, আমরা অনেকে অনেক ধরনের আলাপ করি রাষ্ট্রীয় এইসব বিষয়, কিসের উপরে? আলামতের উপরে একটা ধোঁয়াশা কাজ করে। না, জানি প্রধানমন্ত্রী এখানে একটা বক্তব্য দিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এখানে একটা বক্তব্য দিলেন, পররাষ্ট্রমন্ত্রী এখানে একটা বক্তব্য দিলেন, তার সাথে আমরা একটা মিলেও কিন্তু একটা জিনিস পাই। এখন আমরা 3 জনে 3টা জিনিস পাই, এর কোনো একটা সত্য হবে। অর্থাৎ আর যারা ভিতরে থাইকে, আমি এই রুমে বসলাম, ওই রুমে মিটিং হইতেছে, আমি এই রুমে বসলাম, ওই রুমে মিটিং হইতে, কিচেন ক্যাবিনেট বলতে তো আমি আর ওখানে অ্যাক্সেসটা নাই, যেখানে তা আমি একেবারে কিছুই জানবো না, আমার কাছে গ্রহণযোগ্য না। 1, 2, আপনার বক্তব্যে মনে হইতেছে এটা একটা বিশাল বাংলাদেশ বিরোধী চুক্তি হয়েছে। ইফ ইট ইজ এ ফ্যাক্ট, যদি এটা সত্য হয়ে থাকে, আপনি 3 বার অ্যাটেম্প নিচ্ছেন মানে কি? আপনি পদত্যাগ করলে আটকে রাখে কে? আমি যাব না, আপনাকে আটকে রাখে কে রে ভাই? কতগুলো কোথাও তো যৌক্তিক হইতে হবে। আমি থাকবো না, আপনি আটকে রাখবেন কেমনে? আমি এই পদে থাকবো না, আপনি আটকে রাখবেন কেমনে? কেউ তো পদ ছাড়েননি আপনাদের। যেমন ধরেন 3 জন উপদেষ্টা নিয়ে বিএনপি ক্ষমতাসীন দল, ক্ষমতাধর দল, তখন ক্ষমতাধর না, নির্বাচন হয় নাই। আপনি আসিফ মাহমুদরে পদত্যাগ করতে বলছেন, তারপরে ওর নাম কি মাহফুজ আলমরে পদত্যাগ করতে বলছেন, খলিল রহমানরে পদত্যাগ করতে বলছেন। অত বড় ক্ষমতাধর দল বাইরে আপনারা কি কেউ পদত্যাগ করছেন? আপনারা জানেন রাষ্ট্রযন্ত্র সবচেয়ে ক্ষমতাধর, না হলে কিছু হবে না। ওয়েল প্রোটেকশন এটা চার্মিং, কিন্তু এই খোরা যুক্তি দিবেন না যে আমি 3 বার অ্যাটেম্প নিছি, আপনি এখন শিফট করতেছেন কেন কথাগুলো? 2 নম্বর আসেন, আপনার এনসিপি বলতেছে এই চুক্তি সম্পর্কে তারা কিছু জানে না। আমি তো চ্যালেঞ্জ করতে পারবো না। জামায়াত ইসলামী বলেছে যে তারা বলি, আমি তো তাকে চ্যালেঞ্জ করতে পারবো না যিনি জানেন কি জানেন না। তাদেরও না জানার কথা না, যারা অন্তত ক্যাবিনেটের মধ্যে ছিলেন, অ্যাক্সেস না থাকতে পারে। আবার জামাত দায় সারা করছে, জামাতও বলছে যে তারা জানে না। হ্যাঁ, আপনি ক্ষমতাধর দল হিসেবে যদি ধরেন, আমার কাছে মনে হয় জামাত এনসিপির সাথে আলোচনার কোনো সাবজেক্ট ছিল না এটা, বিকজ নির্বাচনের পর ক্ষমতায় আসবে কারা, এটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার ছিল। আপনার অবস্থানগতভাবেই আমি বলছি না এই নির্বাচনটা কেমন হয়েছে, ওই আলোচনা আমরা এখন যাচ্ছি না, কিন্তু নর্মাল কোর্সেই মনে হয় যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। সুতরাং কাউকে যদি কিছু জিজ্ঞাসাবাদ করতে হয়, সম্মতি নিতে হয়, অন্যতম দল ছিল সেটা পরিষ্কার করছেন পররাষ্ট্রমন্ত্রী, আজকের পররাষ্ট্রমন্ত্রী।
জামাত যাই বলুক যে বলছে আমরা জানতাম না, ফাইন, কিন্তু বিএনপি দল হিসাবেও এটাকে প্রত্যাখ্যান করে নাই, আর ক্ষমতা আসার পর সরকারে এসেও কোনো ওপিনিয়ন দেননি। উপরন্ত প্রথম আলো পত্রিকায় লিখছে যে ভারতের এই আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে যে চুক্তিটা হয়েছে, বাণিজ্য চুক্তি, এটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক, এই কথাটাও বলা হয়েছে। তাহলে মঙ্গলজনক যদি আপনি এখন যদি বলেন, আপনি মঙ্গলজনক বললে কিছু আসে যায় না, উনি মঙ্গলজনক বললে কিছু আসে যায় না, কিন্তু প্রথম আলো পত্রিকা একটা অথরিটি বাংলাদেশে, মেনি ইস্যুজে, অনেক ইস্যুতেই তার অথরিটি। আবার আরেকজনে লিখতেছে প্রথম আলো সম্পর্কে বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার উপরে যে নির্যাতন করছে তার অন্যতম হিরো প্রথম আলোর এই এবং ডেইলি স্টার নিয়ে, মানে এইটা জিনিসটা চলতেছে। কিন্তু আমেরিকার চুক্তিটা সম্পর্কে প্রথম আলো লিখতেছে দেশের জন্য ভালো, খলিল সাহেবরা এই চুক্তি করলো 9 তারিখে, তার সাথে আবার বিএনপি বলতেছে নির্বাচন নিয়ে যাতে বাহানা না হয় সেজন্য আমরা জুলাই সনদ স্বাক্ষর করছি, আবার গণভোটের নামে যাতে নির্বাচন বানচাল না হয় তাই আমরা স্বাক্ষর করেছি। তাহলে এটা খুব পরিষ্কার মনে হয় যে ওই চুক্তির জন্য যদি রাজি না হই তাহলে নির্বাচন যদি পিছিয়ে যেতে পারে, সেটা হইলে হইতে পারে। কিন্তু বলবেন তো, আপনি জুলাই সনদ সম্পর্কে বলতেছেন যাতে বাহানা না হয় তাই স্বাক্ষর করছেন, গণভোট সম্পর্কে বলতেছেন নির্বাচন না দিতে পারে সেজন্য আমরা রাজি হয়েছি, চুক্তিটা সম্পর্কে এটাও তো বলতে পারেন, কিন্তু বলছেন না কেন?